দর্শক আসসালামু আলাইকুম। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আজ ৯ জুলাই ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপর ক্ষুব্ধ ভারত, জানা গেল কারণ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। মূলত এই বৈঠকটি নিয়েই ব্যাপক ক্ষুব্ধ দিল্লি বা সাউথ ব্লক। এখন এই বৈঠকে কি ঘটল সেসব নিয়ে দিল্লির গণমাধ্যমগুলো নানা ধরনের সংবাদ আওড়াচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, তো দিল্লির এই উদ্বেগের কেন কারণ, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি কেন হঠাৎ করেই এতটা ক্ষুব্ধ হয়ে উঠল দিল্লি বা ভারতের বিজেপি সরকার বা ভারতের গণমাধ্যমগুলো, আমি আপনাদের সামনে একটি গণমাধ্যমের খবর উপস্থাপন করছি। এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম, প্রতিদিন, সংবাদ প্রতিদিন এর নাম। তো এই সংবাদ প্রতিদিন একটি রিপোর্ট প্রকাশ করেছে এই বৈঠক নিয়ে। সেই রিপোর্টটি প্রথমেই আপনাদেরকে আমি শোনাতে চাই। সংবাদ প্রতিদিনের রিপোর্টে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। তারেক রহমান জমানাতেও তা অব্যাহত। মানে খানিকটা শ্লেষ এবং আক্ষেপ নিয়ে সংবাদ প্রতিদিন এটা বলছে। ৭ জুলাই মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মানে জাতিসংঘের সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করলেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে G2G চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে ৫০,০০০ টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ, এ খবর দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন। ইসলামাবাদ ঢাকা বৈঠকে বাংলাদেশের তরফে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পাকিস্তান প্রতিনিধি দলের পক্ষে ছিলেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। সংবাদ প্রতিদিন গণমাধ্যমটি আরো জানাচ্ছে যে জানা গিয়েছে দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় ঢাকা। সংবাদ প্রতিদিন আরো জানাচ্ছে যে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে ৫০,০০০ টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ। সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করা, অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে পর্যাপ্ত সহযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই বৈঠক নিয়ে ব্যাপক ক্ষুব্ধ বা রুষ্ট বা উষ্মা দিল্লির সাউথ ব্লকের। কারণ এতদিন দিল্লির সঙ্গে ঢাকার যে সম্পর্কের গাঁট ছড়া আমরা দেখেছি, সেখানে আসলে ব্যত্যয় ঘটছে। প্রিয় দর্শক, দেখুন যে এই বৈঠক, এই দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, এটি আসলে তাদের গাত্রদাহ তৈরি করেছে। প্রিয় দর্শক, তো আমরা আরো বৈঠকটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চাই। বৈঠকের ছবিটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন, সংবাদ প্রতিদিন আরো জানাচ্ছে যে সরকারি খাদ্য মজুত শক্তিশালী করা, অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি জুলাই মাসে এই সংক্রান্ত চুক্তি সই করার কথা রয়েছে। তবে অতীতে ইইউ পাকিস্তানি চালের চালান ফেরত পাঠানোয় বাংলাদেশের এই আমদানি পরিকল্পনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানি না কোথায় বিতর্ক শুরু হয়েছে, এটা ভারতের গণমাধ্যমই বলতে পারবে। ভারতের গণমাধ্যমটি আরো জানাচ্ছে যে প্রসঙ্গত হাসিনাবিহীন বাংলাদেশের পাকিস্তান সম্পর্ক ইতোমধ্যে জোরালো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী হয়। দুই দেশের মধ্যে বন্ধ থাকা বিমান ইতোমধ্যে চালু হয়েছে। সংকটে থাকা সত্ত্বেও পাকিস্তান থেকে কয়েক দফায় খাদ্যপণ্য বাংলাদেশে পৌঁছেছে। এই হচ্ছে ভারতীয় গণমাধ্যমের সংবাদ। প্রিয় দর্শক, আমরা এই সংবাদের আরেকটু তল খুঁজতে চাই।
দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে বিস্তৃতি ঘটার আরম্ভ হয়, সেটি এই সরকারের সময়েও অব্যাহত আছে। কিন্তু ঢাকার দরজা দিল্লির জন্য বন্ধ হয়নি। এখন দিল্লি যদি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে, তাহলে তাকে উদ্ধার করার দায়িত্ব কি ঢাকার? একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। দেখুন, ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদানে একটা সমঝোতা হয়েছে বাংলাদেশের। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যুদ্ধ বিমান ক্রয়ের জন্যও আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেছে। আমরা পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনবো। তো এর জন্য পাকিস্তানের যুদ্ধ বিমানের সিমুলেটর ইতোমধ্যে পাঠানো হয়েছে প্রশিক্ষণ দেবার জন্য বা প্রশিক্ষিত হবার জন্য। তৃতীয় বিষয় হচ্ছে, জঙ্গিবাদ দমনে আমাদের দুই দেশের মধ্যে একটা সমঝোতা হয়েছে। এর বাইরে আপনারা সবাই দেখেছেন দৃশ্যমানভাবে যে চীনের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি, অনেকগুলো প্রকল্পে চীনের অংশগ্রহণ এবং সমঝোতা স্মারক ছাড়াও আরো অনেক বিষয়ে একমত হয়েছে ঢাকা বেইজিং। সবকিছু মিলিয়ে আসলে অস্বস্তি বাড়িয়েছে দিল্লির। তো এ কারণেই এখন দিল্লির গণমাধ্যমগুলো এ নিয়ে বেশ ক্ষুব্ধ। বিশেষ করে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং সৈয়দ নকভি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, দুই দেশের দুই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, এই বৈঠক আসলে প্রচন্ড গাত্রদাহ তৈরি করেছে দিল্লির। কারণ এই ধরনের একটি বৈঠক দিল্লি মনে করে যে তাদের সঙ্গে বাংলাদেশের হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আপাতত সেই ধরনের কোনো ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে না। দর্শক, আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেই তথ্যটি হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই দিল্লির তরফ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কিছু কিছু চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা এতটাই সীমিত পরিসরে যে আগামী কয়েক মাসের মধ্যে আলোর মুখ দেখার কোনো ধরনের সম্ভাবনা নেই। তো দিল্লির যে লবি ঢাকার ডিপ স্টেটকে আহ বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, সেই লবি ইতোমধ্যে চেষ্টা করছে যে দিল্লিতে সরকার প্রধান তারেক রহমানকে সফর করানো। কিন্তু মাঝখানে আবার বিপত্তি হয়ে গেছে যে তারেক রহমানের প্রভাবশালী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার কারণে। দ্বিতীয় ঘটনা ঘটেছে, ঢাকাস্থ ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী তিনি বেফাঁস মন্তব্য করেছেন। আর তৃতীয় বিষয় হচ্ছে, অব্যাহতভাবে পুশ ইন করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশি তকমা দিয়ে। সীমান্ত হত্যা বন্ধ হয়নি। তিস্তা পানির ন্যায্য হিস্যা নিয়ে এখনো মুখ খোলেনি দিল্লি। সবকিছু মিলিয়ে সম্পর্ক এখনই যে নবায়ন বা নগদায়ন হচ্ছে না, এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক, যে তারেক রহমানকে সৌদি ক্রাউন প্রিন্স ডি ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তিনি সৌদি আরব সফরের আহ্বান জানিয়েছেন। আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে জানতে পারছি যে আগামী মাসের মাঝামাঝি বা শেষ দিকে তিনি সৌদি আরব সফর করতে পারেন। তার মানে সৌদি আরব সফরের আগে দিল্লি সফর সুদূর পরাহত ব্যাপার। তো সেই জন্যে আসলে দিল্লি নানাভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশকে। একে তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ছে, চীনের সঙ্গে সম্পর্ক হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্কের একটি ড্রোন কারখানা নির্মিত হবে বলে আজকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বেড়েছে। মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারও কিন্তু বিনিয়োগ করতে চাচ্ছে। ফলে বহুমুখী কূটনীতির যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, এটার কারণে একমুখী দিল্লির কূটনীতি আসলে ধাক্কা খেয়েছে। আর এতে দিল্লির স্বস্তি পাবার কথা নয়। প্রিয় দর্শক, এই পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এবং চাল আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিলেন। তো এতে ক্ষুব্ধ হবারই কথা সালাউদ্দিন আহমেদের প্রতি। সালাউদ্দিন আহমেদ আসলে এই বৈঠক তো নিজের সিদ্ধান্তে করেননি, এটা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক পরিকল্পনার অংশ, যেটা তারেক রহমানের সরকার এখন হাতে নিয়েছে। তো ফলে তার প্রতি এককভাবে দিল্লির ক্ষুব্ধ হওয়া বা এককভাবে খুশি হওয়ার কোনো কারণ আছে কি নেই, সেটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। কিন্তু বাংলাদেশের ডিপ স্টেটে দিল্লিপন্থীদের আধিপত্য অনেকটাই খর্ব হয়েছে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে। এখন আমাদের কূটনীতির যে গতিপথ, সেটি একটা সুনির্দিষ্ট অভিমুখে পরিচালিত হচ্ছে। অতএব আহ খুব সহসাই দিল্লির সঙ্গে একদম উষ্ণ এবং
চমৎকার সম্পর্কে আমরা দুই দেশ চলে যাব, এমনটি মনে করা হচ্ছে না। কারণ এক্ষেত্রে দিল্লিকে অনেক ছাড় দিতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। 17 বছরের সেই সব কূটনৈতিক পন্থা বাদ দিয়ে নতুন এক পথে পরিচালিত হতে হবে দিল্লিকে। তবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে জটিলতা, সেই জটিলতার রশ্মি খুলে যাবে। দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।